ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে। বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন, তারা ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে। আমার কাছে ভয় লাগে আমরা যদি এবার ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে। গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিছু নেই, এটাও একদম একদম লেভেল করে দেওয়া উচিত। আসিফ নজরুল এই মন্তব্য করার পর আলটিমেটলি কিন্তু এখন তারা বলতে বাধ্য হবে যে এই হামলার সাথে বাংলাদেশে তথাকথিত জিহাদিরা সম্পৃক্ত। এখানে কথা বলার স্পেস তৈরি করে দিয়েছে আমাদের ডক্টর আসিফ নজরুল। ভারত এখন যদি এই পাকিস্তান যদি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশে যদি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়, সেটা কিন্তু বৈধ হয়ে যাবে, কারণ সেই বৈধতা দিয়ে দিচ্ছে আমাদের সম্মানিত গুণীমান্য আইন উপদেষ্টা। জামাত প্রধান এবং শেখ হাসিনার মধ্যে আঁতাত, দেশ জুড়ে রাজনীতির মাঠে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগ বিএনপির ভিতরে একটা আঁতাত চলতেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। এই শক্তি যতদিন আওয়ামী লীগের পাশে আছে, এই শক্তি যতদিন শেখ হাসিনার পাশে আছে, আওয়ামী লীগকে কোনোভাবেই শেষ করে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমরা এআইয়ের সঙ্গে কথা বলেছি। এআই বেশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কিছু শর্ত দিয়ে বলেছে যে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশে। বহুমুখী আওয়ামী লীগের সাফল্য গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ বিষয়ে সবার মতামত আসছিল যে আওয়ামী লীগকে তারা আসতে দেবে না, কিন্তু আওয়ামী লীগ যখন তার নিজস্ব রূপে রাজপথে মিছিল মিটিং করতেছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আর এই গ্যাপটাই হলো আওয়ামী লীগের বড় সফলতা। এই সফলতা যত দিন যাবে ততই বৃদ্ধি পাবে গাণিতিক হারে। আওয়ামী লীগের দাঁড়াতে সময়ের ব্যাপার মাত্র। এই রাজনীতিতে আওয়ামী লীগও আসবে এবং আওয়ামী লীগ সে গ্রহণ করবে এবং তারা আবার ক্ষমতায় যাবে, মানে এটা মোটামুটি নিশ্চিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সার্জিক্যাল স্ট্রাইক করবে বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে। এবং সেই প্রাথমিক অবস্থা তৈরি করার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন, তারা ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে ওনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পেতে সহযোগিতা করবেন। এবং ওনাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, উনি অপেক্ষা করছেন। এই যে একটি বিষয়, এই বিষয়টি আমার মুখের কোনো কথা নয়, বরঞ্চ এটি ইউটিউব অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, বিশেষ করে ভারতীয় ইউটিউব অ্যাক্টিভিস্ট, তাদের মধ্যে কিন্তু বেশ ঢালাভাবে প্রচার হচ্ছে। কোনোভাবে কিন্তু আওয়ামী লীগ সরকারের এই পতনটি মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত কিন্তু তারা এই পতনটি মেনে নিতে পারছেন না এবং তাদের ভাষ্য হচ্ছে আওয়ামী লীগ যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আসুক। এতে যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করা লাগে, ভারত আর্মি যদি বাংলাদেশে প্রেরণ করে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দেয়, তাহলে সেটা করুক। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ভারত কি এ ধরনের কোনো পরিকল্পনা করছে কিনা, অর্থাৎ ভারত কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর করবে কিনা, অথবা আমি যেমনটি বললাম যে লক্ষ লক্ষ নেতাকর্মী সেই প্ল্যান অনুযায়ী, অর্থাৎ ভারতীয় যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে সেই সংস্থার সার্জিক্যাল স্ট্রাইক এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকায় যাবেন, এয়ারপোর্টে যাবেন, ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। বাংলাদেশে ল্যান্ড করার পরে ওনাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন বর্তমানে রাষ্ট্রপতি। এবং অনেকেই কিন্তু বলছেন যে এই বিষয়টি মূলত বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা জানতে পেরেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন ওনাকে অনেকটাই নজরবন্দি করে রাখা হয়েছে। পিছনে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে বিভিন্ন রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম সমূহ রয়েছে সেই সকল প্রোগ্রামে দেখা যাচ্ছে না। এমনকি ঈদের নামাজের পরে যে সকল কুশল বিনিময়ে প্রাচীন যে সময় ছিল, অতীতের যে সকল রাজনৈতিক ক্ষমতা ছিল, সে সময় কিন্তু আমরা যে সকল বিষয়বস্তু দেখেছি এবার কিন্তু কোনোটাই দেখতে পারিনি। অর্থাৎ রাষ্ট্রপতি ওনার বাসভবনে কিন্তু উনি ঈদের নামাজ আদায় করেছেন এবং পয়লা বৈশাখে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনার সাথেও তেমন একটা বৈঠক কিংবা কথাবার্তা বলতেও বা একসাথে চলাফেরা করতেও বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে না। সুতরাং এই বিষয়টির কারণে তারা কিন্তু মনে করছেন যে রাষ্ট্রপতি নজরবন্দিতে রয়েছে। এখন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ফেরত আসবেন কিনা। দেখুন, শেখ হাসিনাকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু শেখ হাসিনা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি, শেখ হাসিনা এত পরিমাণে বোকা কোনো রাজনীতিবিদ নন যে উনার দেশ এবং সেই দেশের একটি স্বাধীনতা রয়েছে, একটি সার্বভৌমত্ব রয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত হওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য অথবা উনার ক্ষমতায় পুনরায় ফিরে আসার জন্য
উনি উনার দেশের উপর অন্য একটি দেশকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে দেবেন। এটা যারা ভাবেন তারা প্রকৃতপক্ষে নিছক বোকা এবং তাদের যে রাজনৈতিক হিতাহিত জ্ঞান রয়েছে সেটি সম্পূর্ণ অন্ধ জ্ঞান। আপনারা জানেন গত পরশুদিন কাশ্মীরের পাহেলগামে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এইখানে লস্করি তায়েবা যে জঙ্গি সংগঠন আইএসআই মদতপুষ্ট সংগঠন, তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আমাদের ওই যে বললাম, আমাদের সর্বে জানতা সব জানতা শমশের ডক্টর আসিফ নজরুল, তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, অনেক লম্বা স্ট্যাটাস। তবে এই স্ট্যাটাসের যে সারমর্ম সেটা হচ্ছে যে তিনি এই হামলার জন্য কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদেরকে দায়ী করেছেন। যেহেতু তারা সরকারের অংশ, বিজেপি বর্তমানে ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, সেই ক্ষেত্রে টোটাল বিষয়টা কিন্তু দায়বর্তায় বিজেপি সরকারের উপর এবং এর পুরো দায়টা চলে আসে আলটিমেটলি নরেন্দ্র মোদীর উপর, যেহেতু তিনি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী। আর নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া বলেন কিংবা সম্মতি ছাড়া তো এই ধরনের টেরোরিস্ট অ্যাটাক অজিত দোভাল কিংবা অমিত শাহ করতে পারে না। মানে আপনি জাস্ট চিন্তা করেন একটা মানুষ কতটা মানসিক বিকারগ্রস্ত হইলে পরে, কতটা অসুস্থ হইলে পরে এ ধরনের কথা, এ ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া মারফতে শেয়ার করতে পারে। হতে পারে তিনি অন্য একজনের লেখা তিনি কপি পেস্ট করে পোস্ট করেছেন, কিন্তু এই দায়টা কিন্তু তাকে নিতে হবে, কারণ তিনি লেখাটা পছন্দ করেছেন কিংবা তার সেই লেখার প্রতি সম্মতি রয়েছে বিধায় তিনি সেই লেখাটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এখানে যে মূল বিষয়, পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে কনফ্লিক্ট হয়েছে কাশ্মীর ইস্যুতে, এটা দীর্ঘদিন যাবত এই নিয়ে 2 বার যুদ্ধ হয়েছে। সেনাপ্রধান তিনি বলেছেন কাশ্মীর ইস্যুতে 3 বার ভারতের সাথে যুদ্ধ হয়েছে, প্রয়োজনে আর 10 বার যুদ্ধ করতে রাজি তারা। যদি এই ঘটনা, এই হামলার সাথে আইএসআই এর সম্পৃক্ততা না থাকতো কিংবা পাকিস্তান আর্মির সম্পৃক্ততা না থাকতো, তাহলে কেন তারা এই ধরনের মন্তব্য করবে? কেনই বা তারা তাদের এয়ারক্রাফট থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বিষয় স্ট্যান্ড বাই থাকবে যুদ্ধের জন্য? হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে লস্করি তাইবার যে প্রধান সৈফুল্লাহ কসুরি, তারা এই অ্যাটাকের সাথে সরাসরি সম্পৃক্ত। ডক্টর আসিফ নজরুল কোন আইকলে বা কোন কথার উপর বেস করে বা কোন তথ্যের উপর নির্ভর করে তিনি এই ধরনের একটা লেখা লিখলেন? তিনি কিন্তু সিভিলিয়ান না, তিনি কিন্তু সাধারণ কেউ না, তিনি বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, যদিও সেটা অসাংবিধানিক অবৈধ সরকার, এই সরকারের আইন উপদেষ্টা। তার একটা বিবৃতি দেওয়া মানে সেটা কূটনৈতিক বিবৃতির মতোই একটা হয়ে যায়। ধরে নিলাম এটা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কোনো বিবৃতি ছিল না কিংবা কূটনৈতিক কোনো ভূমিকা রাখবে না, কিন্তু যখন আপনি একটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে আপনি সেই সরকারের বাইরে গিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র নিয়ে এ ধরনের ধ্বংসাত্মক মন্তব্য করবেন, সেখানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের দায় আপনি রানিং সরকার যে সরকার ক্ষমতায় সেই সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি তাদের নিরাপত্তা উপদেষ্টার উপর ছেড়ে দেবেন, তখন কিন্তু ভাই এটা কূটনীতি সেখানে আর থাকে না। এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক অবস্থা খুব তলানিতে। এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করে বাংলাদেশের কূটনৈতিক এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক কোথায় নিয়ে গেলেন? এবং এই যে হামলা, কাশ্মীরের টেরোরিস্ট অ্যাটাকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে সম্পৃক্ত করে না কিংবা জড়ায় কোনো কথা বলে না। এমনকি ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম কর্মী, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, কোনো মিডিয়া তারা কিন্তু বলে নাই যে এই হামলার সাথে বাংলাদেশের জিহাদি জামাতিদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আসিফ নজরুল এই মন্তব্য করার পর আলটিমেটলি কিন্তু এখন তারা বলতে বাধ্য হবে যে এই হামলার সাথে বাংলাদেশে তথাকথিত জিহাদিরা সম্পৃক্ত। এখানে কথা বলার স্পেস তৈরি করে দিয়েছে আমাদের ডক্টর আসিফ নজরুল। আমাদের যে আসিফ স্যার, তিনি যে উগ্রপন্থা চরমপন্থাদের সাথে তার যে সুসম্পর্ক রয়েছে, সেটা এই যে লস্করি তাইবার বাংলাদেশের যে প্রধান, তার সাথে আমাদের আসিফ স্যার দেখা করেছেন। ছবিতে লস্করি তাইবার বাংলাদেশের প্রধান হারুন ইজারকে দেখা যাচ্ছে, তাকে 2021-এ গ্রেফতার করা হয়েছিল এবং এই গ্রেফতার কিন্তু আসামের সাথে আমাদের আসিফ স্যারের অনেক সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি চাইলে কোনো কিছু বলতে পারেন না ভাই, এটা হয় না, এটা কূটনৈতিক একটা বিষয় তো থেকে যায়, তাই না? তো বাংলাদেশকে এই যে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা ছিল না, তবে আসিফ নজরুল ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কিংবা পরিকল্পিতভাবে হোক বাংলাদেশকে এই কাশ্মীর ইস্যুর সাথে জড়িয়ে ফেললো। আর এর জন্য লাভবান হলো পাকিস্তান, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আলটিমেটলি। কারণ ভারত এখন যদি এই পাকিস্তান যদি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশে যদি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়, সেটা কিন্তু বৈধ হয়ে যাবে, কারণ সেই বৈধতা দিয়ে দিচ্ছে আমাদের সম্মানিত গুণীমান্য আইন উপদেষ্টা। বেশি বুঝে তার বেশি বুঝার ফলাফল সে নিজে পাবে। এবং এদিকে পাকিস্তানের এই যে কাশ্মীরে অভিযান চালানো হচ্ছিল, অভিযানে সে সম্ভবত ভারতীয় একজন সেনা নিহত হয়েছে, আহত হয়েছিল, পরবর্তীতে তাকে বাঁচানো সম্ভব হয়নি, ওই আপনার উগ্রপন্থীদের সাথে অর্থাৎ জঙ্গিদের সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান তিনি বলে দিয়েছেন কাশ্মীর পুরোটাই তারা চান তাদের হবে, মানে দাবি করে নিয়েছেন, অর্থাৎ আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর দুটোই পাকিস্তানের হবে। দেখা যাক ভারত এ ধরনের হুমকি ধামকিকে ভয় পায় নাকি ভারতবর্ষ কোনো ধরনের লিগেল কোনো বড় ধরনের অ্যাকশন নেয়, সেটা এখন সময়ের বিষয়। এবং আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে গেলাম, বাংলাদেশ এটার জন্য চরম লেভেলে ভুগবে এবং সেই ভুগার রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে আমাদের তথাকথিত আইন উপদেষ্টা অবৈধ আসিফ নজরুল সার। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, শেখ হাসিনা কি ফিরতে পারবেন, ফেরার মতো বাস্তবতা কি রয়েছে? শেখ হাসিনাকে নিয়ে যে আওয়ামী লীগের লোকজন নানা ধরনের আলোচনা করছেন, শেখ হাসিনা আজকে ফিরবেন, কালকে ফিরবেন, মার্চে ফিরবেন, এপ্রিলে ফিরবেন, এখন শোনা যাচ্ছে মে জুনে আওয়ামী লীগ বড় ধরনের কোনো শোডাউন করবে, এরকম নানা আলোচনার ভিড়ে আমরা এআইয়ের শরণাপন্ন হয়েছি। এআইকে আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে, শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ ফেরার সম্ভাবনা বিশ্লেষণ করলে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে আসে উত্তরে এই শিরোনামটাই দিয়েছে এআই। আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনা বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কতটুকু। এআই বলছে যে কিছু বিষয় বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে তার বাস্তবতা কতটুকু। সেই ক্ষেত্রে বলছে বর্তমান প্রেক্ষাপট 2025 সালের প্রেক্ষাপট যদি বিবেচনা করা যায় তাহলে ক্ষমতা হস্তান্তরের পরিণতি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন ও অনেকেই একে একটি নতুন রাজনৈতিক পর্বের সূচনা হিসেবে দেখছেন। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এআই বলছে শেখ হাসিনার ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ভারত সবসময়ই তাকে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখছে, ফলে তার এখন ভারতে অবস্থান করাটা এক প্রকার কূটনৈতিক আশ্রয় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার প্রসঙ্গে এআই বলছে তার শাসনামলের শেষ দিকে আন্তর্জাতিকভাবে কিছু সমালোচনা এসেছে গণতন্ত্রের সীমাবদ্ধতা, মিডিয়ার স্বাধীনতা ও বিরোধী দলের দমন নিয়ে, ফলে পশ্চিমা দেশগুলো এখন অনেক বেশি সতর্ক রয়েছে এই ব্যাপারে। ফেরার সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারে এআই বলছে পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করছে এভাবে যে আন্তর্জাতিক সমর্থন মেলে যদি ভারত যদি জোরালোভাবে শেখ হাসিনাকে ফেরানোর পক্ষে লবিং করে আর মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকে তবে তার ফেরার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি পক্ষ অবলম্বন নাও করে, যদি নিরপেক্ষ থাকে, ডক্টর ইউনূস সরকারের দিকে যদি হেলে না পড়ে, তাহলে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা থাকতে পারে। আইনগত নিষ্কৃতি যদি তার বিরুদ্ধে কোনো মামলার ঝুঁকি না থাকে বা নিষ্কৃতি মেলে তবে দেশে ফিরে আসা আরও বাস্তবসম্মত হয়ে উঠবে। জনমত ও রাজনৈতিক সমর্থন দেশে এখনও আওয়ামী লীগের এক বিশাল অংশ তার পক্ষে আছে। সেই জনভিত্তি যদি সঠিকভাবে সংগঠিত হয় সেটা তাকে ফেরার বৈধতা দেবে। এআই আবার বলছে যে একটা কাল্পনিক দৃশ্য কল্পনা করি যে একদিন সকালের রোদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বিশেষ ফ্লাইট নামলো, সাদা শাড়িতে শেখ হাসিনা নামছেন, চোখে চশমা, তাকে অভ্যর্থনা জানাতে এসেছে হাজারো মানুষ। তিনি বললেন আমি এসেছি দ্বন্দ্ব নয় সংলাপের বার্তা নিয়ে। সেরকম একটা ছবিও এআই দেখিয়েছে এবং এই ছবির প্রেক্ষিতে যে ছবিটা আপনারা দেখে নেন, সাদা শাড়িতে অনেক বেশি বয়োবৃদ্ধ মনে হচ্ছে শেখ হাসিনাকে, যেন চেনাই যাচ্ছে না। সেই ছবির প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ছবি দেখে তো মনে হচ্ছে যে শেখ হাসিনার ফিরতে বহু বছর সময় লাগবে।